করোনা পরীক্ষায় জালিয়াতির হোতা শাহেদ এখনো ধরাছোঁয়ার বাইরে, পার পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। সে আমাকে ফোন দিয়েছিল, সে বলছিল আমার এইগুলো সিল করে দিচ্ছে। আমি বলছি যে আপনি নিশ্চয়ই কোনো অন্যায় কোনো কাজ করেছেন, সেই জন্যই এগুলো সিল করছে। শাহেদের আরও কুকর্মের তথ্য ফাঁস। প্রতারণার প্রধান কৌশল ছিল ভুয়া চেক। রিকোয়েস্ট করি, কোনোভাবে চেক পাস করে না, পরিশেষে আমাদেরকে সামান্য কিছু টাকা দিয়ে বলে আপাতত এটা চালাও। এরকম সে হাজারো মানুষকে চেক দিছে, কোনোটাই কাজ হয় না। তার যে ব্যাংকে টাকা নেই সেই ব্যাংকে চেকটা সে দিয়ে দেয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে কোভিড-19-এ আরও 37 জনের মৃত্যু। করোনাকালে কোরবানি নিয়ে সংশয়ে সাধারণ মানুষ। পশু বেচাকেনা নিয়েও শঙ্কা, কোরবানির বিকল্প নেই বলছেন আলেম ওলামারা। কৃষকের ক্ষতির কথা পরোয়া করছে না মন্ত্রণালয়। অবাধে চাল আমদানির আবারও সুযোগ, আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন বিশ্লেষকরা। এবং রাজধানীর পাইকারি মাছের আড়ত ভরপুর, ইলিশে কমেছে দামও। ঈদের পর আরও কমার আশা। জাটকা সংরক্ষণের সুফল বলছেন সংশ্লিষ্টরা। করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পলাতক শাহেদ এখনো ধরাছোঁয়ার বাইরে। আত্মগোপনে থাকা শাহেদের বিরুদ্ধে পাওয়া গেছে আরও অভিযোগ। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, যেখানেই থাকুক পার পাবে না সে। এদিকে শাহেদের বাবা সিরাজুল ইসলাম গতকাল করোনা নিয়ে একটি হাসপাতালে মারা গেছেন। নির্দিষ্ট সময়ে কেউ লাশ না নেয়ায় পরে থানায় জিডি করে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 4 জুলাই অসুস্থ বাবাকে নিজের হাসপাতালে না রেখে ইউনিভার্সাল মেডিকেলে ভর্তি করেন রিজেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। ভর্তি করার সময় শাহেদ দাবি করেন তার বাবা সিরাজুল ইসলামের কোভিড-19 সংক্রমণ নেই। পরে ইউনিভার্সাল মেডিকেলের পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। হাসপাতালে ভর্তির পর প্রথম দুদিন শাহেদ বাবাকে দেখতে গেলেও রিজেন হাসপাতালে অভিযানের পর থেকে আর যাননি। মাঝে একদিন ফোন করে বাবার খবর নেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায় তার বাবা। আমরা ওনাদের আত্মীয় স্বজনের সাথে বা ওনার সাথে যোগাযোগের হসপিটাল থেকে অনেক চেষ্টা করা হচ্ছে, বাট আমরা কাউকে রিচ করতে পারছি না। ওনাদের কেয়ার টেকার বা এরকম কেউ এসে ওনাদের পেশেন্টটা রিসিভ করে। পরে শুক্রবার সকালে শাহেদের বাবাকে আজিবপুর কবরস্থানে দাফন করা হয়। তবে সেখানে ছিলেন না শাহেদ, ছিলেন না শাহেদের স্ত্রী কিংবা কাছের স্বজনরাও। না, সে তথ্য আমি দিতে পারি নাই। আমি কিভাবে দিব? ওনার দাফন হয়েছে আজকে সকালে। এদিকে শাহেদ শুধু সাধারণ মানুষ কিংবা পরিবারের সদস্যদের সাথে প্রতারণা করেই ক্ষান্ত হননি, অফিসের কর্মীদের উপরও করতেন অত্যাচার। রয়েছে নারী কেলেঙ্কারির নানা অভিযোগ। মেয়েরা আসতো স্যারের রুমে নিয়ে, ওই লিজা ম্যাডাম মেয়েদের মারতেছে, আবার সোহাগ স্যার আবার ছেলেদের নিয়ে মারতেছে। শাহেদের প্রধান সহযোগী সহ অনেক সহকর্মী এই ঘটনায় গ্রেফতার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে এই প্রতারক। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, শাহেদ যত ক্ষমতাবানই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। তিনি যদি এই প্রমাণিত হয়, তাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। এদিকে অভিযানের পর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে শাহেদ তদবির করারও চেষ্টা করেন বলে জানান তিনি। সে আমাকে ফোন দিয়েছিল, সে বলছিল আমার এইগুলো সিল করে দিচ্ছে। আমি বলছি যে আপনি নিশ্চয়ই কোনো অন্যায় কোনো কাজ করেছেন, সেই জন্যই এগুলো সিল করছে। কেউটা তো মানে বিনা কারণে সিল করে না। শাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগ পায় র্যাব। এরপর বন্ধ করে দেওয়া হয় হাসপাতাল সহ রিজেন্ট গ্রুপের প্রধান অফিস। শাহেদকে প্রধান আসামি করে মামলা করা হয় উত্তরা পশ্চিম থানায়। এরপর থেকে পলাতক রয়েছেন শাহেদ। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। প্রতারণা, হুমকি আর অস্ত্রের ভয় দেখানো, এমন নানা চাপে রিজেন্ট গ্রুপের কর্ণধার মোহাম্মদ শাহেদ কোণঠাসা রাখতেন তার ব্যবসায়িক অংশীদারদের। নিজেকে কখনো প্রধানমন্ত্রীর রাজনৈতিক এপিএস পরিচয় দেয়া, আবার কখনো রাজনৈতিক প্রভাব খাটানো ছিল তার কৌশল। ব্যবসায়িক অংশীজনদের অভিযোগ, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের প্রতারণার নিয়মিত কৌশল ছিল ভুয়া ব্যাংক চেক। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর উত্তরায় হোটেল মিলিনা। কোভিড-19 চিকিৎসায় নির্ধারিত বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের থাকার জায়গা। এ হোটেলটিতেও আছে রিজেন্ট গ্রুপের মালিক মোহাম্মদ শাহেদের অংশীদারিত্ব। হোটেল মিলিনার ভবন মালিক ও ব্যবসায়িক অংশীদার জানান, গত বছরের নভেম্বরে চুক্তি হয় মোহাম্মদ শাহেদের সঙ্গে। চুক্তি অনুযায়ী প্রতি মাসে 7.5 লাখ টাকা ভাড়া আর মুনাফার 55% দেওয়ার কথা মোহাম্মদ শাহেদের।
তবে এর সবই থেকে যায় কাগজে কলমেই। সে বলছে আপনি আমার সাথে পারবেন না, আমার সাথে আপনি লড়বেন না, আমার সাথে লড়লে আপনি শেষ হয়ে যাবেন, আমাকে হুমকি দিচ্ছে আপনি বাড়ি থাকবেন না। শাহেদের মালিকানাধীন রিজেন্ট কেসিএসের পূর্বাচলে লেক খননের কাজে লোকবল আর যন্ত্রপাতি সরবরাহ করত খাদেম এন্টারপ্রাইজ। এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের অভিযোগ, মোহাম্মদ শাহেদের কাছে পাওনা চাইতে গিয়ে অস্ত্রের মুখে পড়তে হয় তাদের। আমরা তিনজনই ছিলাম, হয়তো কথাবার্তা কাটাকাটি করতে করতে সে তার অস্ত্রটা বার করে আমাদেরকে দেখিয়ে বলে বার হয়ে যাও, নইলে এখন কিন্তু তোমাদেরকে যে কোনো কিছু একটা ক্ষতি করে দিব। অংশীজনদের পাওনা টাকা পরিশোধে টালবাহানার অন্যতম কৌশল ছিল চেক নিয়ে প্রতারণা। অনেকভাবে তাদেরকে রিকোয়েস্ট করি, কোনোভাবেই চেক পাস করে না। পরিশেষে আমাদেরকে সামান্য কিছু টাকা দিয়ে বলে আপাতত এটা চালাও, চেকটা তোমরা পরে আমরা ক্যাশ করে দিচ্ছি। এরকম সে হাজারো মানুষকে চেক দিছে, কোনোটাই কাজ হয় না। ৬,০০০-এর বেশি ভুয়া কোভিড রিপোর্ট তৈরি, নমুনা সংগ্রহে অনিয়ম করে ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগে এরই মধ্যে রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় এবং হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে ভাড়াটিয়া সেজে অপহরণ করা ৩.৫ বছরের শিশুকে ২ দিন পর উদ্ধার করা হয়েছে। মুক্তিপণ না পেয়ে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে অপহরণকারীরা শিশুটিকে রেখে যায় বলে জানিয়েছে পুলিশ। একমাত্র সন্তানকে ফিরে পেয়ে খুশি মা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক প্রতিবেশীকে আটক করা হয়েছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিৎ ও গাজীপুর থেকে রাজিবুল হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ৩.৫ বছরের শিশু আব্দুল্লাহ মাদারীপুরের শিবচর থানার একটি কক্ষে বিছানায় খেলছে। অবুঝ শিশুটি জানে না অপহরণের শিকার হয়েছিল সে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁঠালবাড়ি ঘাটে শিশু আব্দুল্লাহকে কাঁদতে দেখেন স্থানীয়রা। পরে শিশুটিকে উদ্ধার করে শিবচর থানা পুলিশ। শিশুটির পরনের গেঞ্জিতে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে স্বজনদের খবর দেওয়া হয়। বাচ্চাটির গায়ে গেঞ্জিতে আমরা একটা মোবাইল নাম্বার দেখতে পাই, সেই মোবাইল নাম্বারের সূত্র ধরে বাচ্চাটির মা আমাদেরকে জানায় যে এই সংক্রান্তে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় তারা একটা অভিযোগ করেছে। বাচ্চাটি অপহরণ ও মুক্তিপণ সংক্রান্ত একটি মামলা হয়েছে। গত ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যপাড়া এলাকার গ্রিস প্রবাসী কাদেরের স্ত্রী সাজেদা আক্তারের বাসা ভাড়া নেন এক নারী। পরদিন ৭ জুলাই সাজেদা আক্তারের ছেলে আব্দুল্লাহকে বাজারে নেওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যায় ওই নারী। কয়েক ঘন্টার ব্যবধানে মোবাইলে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্রের সদস্যরা। আমারে বলছে যে আমি বাজার করতে যাব আর 2 সিট কাগজ চোপড় সেলাই করতে দিব, আপনার ছেলেরা দেন, আমি 1 ঘন্টা পরে নিয়ে আসবো। রাত আনুমানিক 1:30 সময় আমরা জানতে পারি যে ভিকটিম আব্দুল্লাহ গত ৭ জুলাই গাজীপুরের গাছা থানায় শিশুটিকে অপহরণের অভিযোগ করা হয়। পরে অভিযানে নামে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, কিন্তু বারবার স্থান পরিবর্তন করায় তাদের ধরতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরে অভিযানের চাপের মুখে শিশুটিকে মাদারীপুরে ফেলে যায় তারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। করোনাকালে এই গগলস ব্যবহার করে ঝুঁকিপূর্ণ রোগীদের ঢাকায় এনে মানবিক ইতিহাসের সূচনা করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,২৭৫ জনে। ১৩,৪৮৮ জনের নমুনা পরীক্ষায় ২,৯৪৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। দুপুরে নিয়মিত বুলেটিনে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ১৩,৪৮৮টি নমুনা, শনাক্ত হয়েছে ২,৯৪৯ জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১,৭৮,৪৪৩ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২১.৮৬% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯.৪৩%। শনাক্ত বিবেচনার সুস্থতার হার ৪৮.৪২%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২,২৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী আজহার লিমন। করোনা সংক্রমণের আজ ১২৫তম দিন। আজও করোনায় আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আমন্ত্রণ আজকের বিশ্লেষণে। শুরুতেই গেল ২৪ ঘন্টার সার্বিক চিত্র। গেল ২৪ ঘন্টায় ১৩,৪৮৮ জনের নমুনা পরীক্ষা করে কোভিড শনাক্ত হয়েছে ২,৯৪৯ জনের দেহে। গেল ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। এ নাগাদ মোট মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা দাঁড়ালো ২,২৭৫ জন। আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের ২৯ জনই পুরুষ এবং ৮ জন নারী। যাব তাদের বয়স ভিত্তিক বিভাজনে।
এর মধ্যে 21 থেকে 40 বছর বয়সী রোগী রয়েছে 2 জন, 41 থেকে 50 বছর বয়সী 7 জন, 51 থেকে 60 বছর বয়সী রোগী রয়েছে 9 জন, 61 থেকে 70 বছর বয়সী রোগী 15 জন এবং 71 থেকে 80 বছর বয়সী রোগী রয়েছে 4 জন। গেল 7 দিনের মধ্যে আজ দ্বিতীয় সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে 2949 জন এবং আজ শনাক্তের হারটা 21.86%। আইডিএসিআর দাবি করছে যে বাংলাদেশে যে করোনায় আক্রান্তের অর্ধেকের মতো রোগী সুস্থ হয়ে যাচ্ছে। আমরা মৃতের হারটা দেখতে পাচ্ছি 1.27%। আমরা চিকিৎসাধীন রোগীর একটি শতাংশ বের করেছি, দেখছি যে এলাকাত আক্রান্তের প্রায় 50% এখন চিকিৎসাধীন আছে এবং সংখ্যাটি 89,762 জন। যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের বয়স ভিত্তিক বিশ্লেষণ করেছি, তাতে আমরা দেখতে পেয়েছি যে 21 থেকে 50 বছর বয়সী রোগীদের আক্রান্তের হার সব থেকে বেশি, প্রায় 70%। অপরদিকে 50 ঊর্ধ্ব রোগীদের মৃত্যুবরণ করা রোগীদের হার সব থেকে বেশি, সেটি আমরা হিসাব করে দেখেছি প্রায় 85%। এই ছিল আজকের বিশ্লেষণে। রাত 11টার সময়ে আরও থাকছে ইতালি ফেরত 147 জন বাংলাদেশি বিমানবন্দর থেকে সেনা ব্যবস্থাপনায় আশকোনায় কোয়ারেন্টিনে। সংকটে দেশে ফিরেছেন প্রায় 2.5 লাখ প্রবাসী। আরও ফিরিয়ে নিতে চাপ মধ্যপ্রাচ্যে। অর্থসংকট ও করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় সাধারণ মানুষের মাঝে কোরবানি দেয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে ধর্মপ্রাণ ও সামর্থ্যবান মুসল্লি যারা কোরবানি দেওয়ার কথা ভাবছেন, সরকারের প্রতি তাদের আহ্বান কোরবানির শেষ পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গুরুত্ব দেবেন সংশ্লিষ্টরা। এদিকে ধর্মীয় রীতি অনুযায়ী কোরবানির বিকল্প কিছু নেই বলে মত দিয়েছেন দেশের বিশিষ্ট আলেম ওলামার। এছাড়া কোরবানির বিপরীতে অর্থদানও করা যাবে না বলে মত তাদের। আহমেদ সালেহের রিপোর্ট। ইসলাম ধর্মের রীতি মোতাবেক পশু কোরবানির মুসলমানদের জন্য অন্যতম একটি বিধান, যা ইসলামে ওয়াজিব করা হয়েছে সামর্থ্যবানদের উপর। সেই অনুযায়ী প্রতি বছরই আরবি ক্যালেন্ডারের জিলহজ মাসের 10 তারিখ সারা বিশ্বের মতো বাংলাদেশেও পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপন হচ্ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে হতে যাচ্ছে কোরবানির আনুষ্ঠানিকতা। মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে সংশয় তৈরি হয়েছে এর ধর্মীয় আচার নিয়ে। অর্থ সংকটের বিষয়টি যেমন রয়েছে, তেমনি পশুর হাট থেকে কোরবানির শেষ আনুষ্ঠানিকতা পর্যন্ত স্বাস্থ্যবিধি নিশ্চিতের বিষয়টি নিয়ে ভাবনায় আছেন সাধারণ মুসলমানরা। সবার হাতে এখন টাকা পয়সা খুবই টানাটানি যাইতেছে, যার কাছে হাতে সে তো দিবে অবশ্যই। নিজে কুরবানি না দিয়া এই মাংসটা তো গরিব রে দিমু। স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাধারণ মানুষ বলছেন, মহামারী করোনার প্রাদুর্ভাব এড়াতে নিজেদেরও সতর্ক থাকতে হবে যথাসাধ্য। সরকার যে নিয়ম নীতি দিচ্ছে স্বাস্থ্যবিধি মেনে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা সচেতন না হলে সরকার একার পক্ষে সম্ভব না। এদিকে যারা কোরবানির বিকল্প অন্য কিছু ভাবছেন, তাদের প্রতি সতর্কবার্তা দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম সাফ জানিয়েছেন, কোরবানির বিপরীতেও অন্য কোনো পন্থাই ইসলামে বৈধতা পাবে না। কোরবানি অবশ্যই করতে হবে। আমরা কোরবানি পরিহার করে আমাদের কোরবানির অর্থ আমরা সেখানে ব্যয় করব, এমন কোনো সুযোগ কোনোভাবেই নেই। এদিকে করোনার প্রাদুর্ভাবের কারণে জনস্বাস্থ্য নিরাপত্তায় রাজধানীতে পশুর হাট ও পশু কোরবানির স্থান সীমিত করে আনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিমান চলাচল বন্ধ, তবু এর মধ্যেই সব হারিয়ে দেশে ফিরতে হয়েছে 23,000-এর বেশি প্রবাসী কর্মীকে। সব মিলে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশে ফিরেছেন প্রায় 2.5 লাখ প্রবাসী। এদিকে অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশি কর্মীদের ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এহসান জুয়েলের রিপোর্ট। তারা ফিরছেন একরাশ হতাশাকে সঙ্গী করে, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। করোনা পরিস্থিতি জীবিকার নিদারুণ এক সংকটে ফেলেছে এসব প্রবাসী কর্মীকে। ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের আগ পর্যন্ত ফেব্রুয়ারি মার্চ মাসে দেশে ফিরেছেন 4.5 লাখ বাংলাদেশি। এদের মধ্যে প্রবাসী কর্মী আছেন 2 লাখের বেশি। তাদের অনেকে ছুটিতে এসে আর ফিরতে পারছেন না। তবে বিমান চলাচল বন্ধের পরও অনেক দেশ বিশেষ বিমানে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশি শ্রমিকদের। বিষয়টি নিয়ে বুধবার সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। মধ্যপ্রাচ্যের দেশসমূহ হতে প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসার জন্য কূটনৈতিক চাপ অব্যাহত আছে। তবে এই চাপ প্রশমিত করার জন্য আমাদের সরকার বিভিন্নমুখী কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, সংশ্লিষ্ট দেশগুলোতে কথা হয়েছে তাদের। আমি যেটা ওনাদের সবাইকে অনুরোধ করেছি, চাকরি থেকে বের করে দিবেন না, আপনারা আগামী 6 মাস
তাদের রাখেন। তবে সব দেশের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক হলে তখনকার চিত্রটা আশঙ্কাজনক হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। সবকিছু মিলিয়ে করোনার কারণে কিন্তু বাংলাদেশের অভিবাসন খাত বেশ ক্ষতিগ্রস্ত। পরিস্থিতিটা সামনের দিনগুলোতে স্বাভাবিক করতে হলে আমাদের কিন্তু কূটনীতিক যোগাযোগগুলো এমন অব্যাহত রাখতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে কর্মরত প্রবাসী কর্মীর সংখ্যা 1,20,00,000-এর বেশি। এছাড়া স্বাভাবিক সময় হলে গত 4 মাসে 2 লাখ বাংলাদেশি কর্মী কাজ করতে বিদেশ যাওয়ার সুযোগ পেত। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কৃষকের ক্ষতির কথা পরোয়া করছে না মন্ত্রণালয়। ধানের বাম্পার ফলনের পরেও অবাধে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন সিদ্ধান্তটি আত্মঘাতী। এতে কৃষক ও দেশের বাজার ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তারা। ভরা মৌসুমে স্থিতিশীল বাজারে চাল আমদানির ঘোষণার বিরোধিতা করেছেন মিল মালিক ও চাল ব্যবসায়ীরাও। সানভি রূপলের রিপোর্ট। করোনা সংকটেও বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে দেশে। উৎপাদন হয়েছে অন্তত 2 কোটি মেট্রিক টন। বাকি আউশ ও আমন মৌসুমেও লক্ষ্যমাত্রা ধরা হয়েছে অন্য বছরের চেয়ে বেশি। এবার সরকার খাদ্যশস্য সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 22.5 লাখ মেট্রিক টন। এর মধ্যে 36 টাকা কেজি দরে 10 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 35 টাকা কেজি দরে 1.5 লাখ মেট্রিক টন আতপ চাল কিনবে মিল মালিকদের কাছ থেকে। বাজারে মোটা চাল ছাড়া সব রকম চালের সরবরাহ স্বাভাবিক। বর্তমানে যে বাজারটা আছে 28 চাল 40 টাকার মধ্যে, মিনিকেট চাল 50 টাকার নিচে, আমি তো মনে করি এটা সবচেয়ে পারফেক্ট বাজার। চলতি মৌসুমে হাটবাজারে কৃষক ধানের দাম পাচ্ছেন প্রতি মণ 800 থেকে 1000 টাকা। আমরা বারবার সরকারকে চিঠি দিয়েছি, মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয়কে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুরোধ করেছি কমপক্ষে 2-3 টাকায় ইনসেন্টিভ দেওয়া হোক। কৃষি বিশ্লেষকরা বলছেন মিলারদের নিয়ন্ত্রণ করতে গিয়ে ভরা মৌসুমে চাল আমদানি কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কৃষক একটু লাভবান হবে, ওই অংশটা হয়তো মিলারের একটু কম হবে, এটা তাদেরকে সহ্য করতে হবে। করোনাকালে বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয় অবস্থানে উঠে এসেছে। বড় মৌসুমে ভালো ধান উৎপাদন হয়েছে, আবার কৃষকও ভালো দাম পাচ্ছেন। ঠিক এমন অবস্থায় হঠাৎ করেই শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত। তবে বিশ্লেষকরা বলছেন যে গণহারে যদি চাল আমদানি করা হয় তাহলে এই চালের বাজারে এখন সৃষ্টি হতে পারে একটি বিশৃঙ্খল অবস্থা। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাইকারি মাছের আড়তে কেজিতে 200 টাকা পর্যন্ত কমেছে ইলিশের দর। জাটকা সংরক্ষণের সুফল হিসেবে বাজারে দেখা মিলছে বড় ইলিশ। সরবরাহ বাড়ায় দেশি এবং চাষের মাছের দামও কমেছে কেজিতে 100 টাকা পর্যন্ত। ঈদের পর ইলিশ এবং অন্যান্য মাছের দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন আড়তদাররা। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। রাজধানীর পাইকারি মাছের আড়ত সোয়ারিঘাট। ভোর থেকেই রূপালী ইলিশের সরব উপস্থিতি। ইলিশ ঘিরেই পাইকারদের হাকডাক। আড়তদাররা বলছেন জাটকা সংরক্ষণে বাজারে দেখা মিলছে বড় ইলিশের। 1 থেকে 1.5 কেজি ইলিশের দাম 200 টাকা কমে বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। এটা 1 কেজি সাইজ এক মাস আগে এটা 1000 টাকা বিক্রি হয়েছে, এখন এটা বর্তমানে 850 টাকা বাজার আছে। পানিটা হালকা একটু টান ধরলে এখন মাছ আরো বাড়বে, দাম আরো সামনে আরো একটু কমতে পারে। বাজারে বেড়েছে অন্যান্য মাছের সরবরাহ। নদীর পানি কমতে থাকায় মাছের সরবরাহ আরও বাড়বে বলে জানান আড়তদাররা। ইলিশের সরবরাহ বাড়ায় অন্যান্য মাছের দামেও পড়েছে প্রভাব। বাজারে যখন ইলিশ মাছের আমদানি থাকে অন্য মাছের দামটা অটোমেটিক কমে যায়। চাষের এবং নদীর মাছের দাম কেজিতে 100 টাকা পর্যন্ত কমে দেশি ট্যাংরা 250, রুই মাছ 180, তেলাপিয়া 130 এবং চাষের কই মাছ বিক্রি হচ্ছে 110 টাকায়। আগে তো 50-60 এরকম বেচা হয়েছে, মাছ কম কারণে এখন মাছ তো বাড়তি, তার জন্য মাছ এখন 15, 110 এরকম বেচা হয়। আগে 350 ছিল, এখন 250 হয়েছে। তবে মাছের বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলা দূরে থাক, ছিল না নিরাপদ দূরত্বের কোনো বালাই। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভুয়া নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ইতালিতে যাওয়া বাংলাদেশিদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের। এই মুহূর্তে ইতালির ভেনিসে আছেন সহকর্মী মাকসুদ রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাকসুদ, যেমনটা বলছিলেন ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমরা যারা ইতালিতে বসবাস করি তাদের কাছে সবচেয়ে যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় তা হলো ভুয়া সার্টিফিকেট। বিশ্বের ইউরোপের মতো দেশগুলোতে তারা কল্পনাই করতে পারে না যে ভুয়া সার্টিফিকেট হতে পারে এবং মহামারী, সেই করোনার মতো একটা মহামারীর
সার্টিফিকেট হতে পারে ভুয়া। আর সেই বিব্রতিকর অবস্থা থেকেই জন্ম হয়েছে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশে ফিরে যাওয়া যাত্রীরা যারা ভোগান্তিতে পড়েছেন, এখনও আটকে গিয়েছেন হাজার হাজার বাংলাদেশি, যাদের আগামীতে যথাসময়ে ইউরোপে ফিরে আসা নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। সব মিলিয়ে এই ব্যাপারে কথাও বলেছেন ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলো দেশ এখন বাংলাদেশকে চোখে রাখছেন। ইটালির প্রধানমন্ত্রী জুসেপ কন্তে ইতিমধ্যে জানিয়েছেন যে বাংলাদেশ সহ অনেকগুলো প্রায় 13টা দেশকে তারা প্রায় জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে ইউরোপে বা ইটালিতে প্রবেশ করার জন্য। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে তথ্য জানানো হয়েছে, সেখানে 13টা দেশকে আগামী 2 সপ্তাহের জন্য ওই দেশগুলোর নাগরিকদের ইউরোপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে আগামী দিনগুলোতে বাংলাদেশের কি হতে পারে। এটা ডিপেন্ড করে সব কিছু আগামী দিনগুলোতে আমাদের বাংলাদেশিরা কি পর্যায়ে ম্যানেজ করতে পারে ইটালিতে। ম্যানেজ করে বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে তাদের ভিতর শৃঙ্খলতাবোধ, তাদের ভালোভাবে এই অসুখটাকে, এই মহামারীটাকে মোকাবেলা করার ক্ষমতা এবং সরকারের কোয়ারেন্টাইন মেনে চলার যে নীতি, তা যদি বজায় থাকে তাহলে ধরে নেওয়া যায় বাংলাদেশেরাও খুব সহজভাবে ওভারকাম করতে পারবে এখানে। তো সেই প্রচেষ্টাই আগামীতে দেখা যাচ্ছে বাংলাদেশিদের কাছ থেকে কোন ধরনের প্রচেষ্টা এই ক্ষেত্রে পাওয়া যায়। আর সেখানে রোম অঞ্চলের বাংলাদেশিরা লাইন ধরে করছেন করোনা টেস্ট, যেটা খুব ভালো আশাপ্রদ বিষয়। আশা করা যায় আগামী দিনগুলোতে বাংলাদেশিদের জন্য ভালো সংবাদ নিয়ে আসবেন এই ইটালির বসবাসকারী প্রবাসীরাও, এবং নিয়ম শৃঙ্খলা এবং সাবলীনভাবে আসবে তাদের জীবন গতি। ধন্যবাদ ফয়সাল। এই ছিল ইটালি থেকে সর্বশেষ তথ্য। ভেনিস থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাকসুদ রহমান। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির মরদেহ থাইল্যান্ড থেকে আজ রাতেই দেশে নিয়ে আসা হবে। কাল বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। অবশেষে মৃত্যুর কাছে থেমে যেতে হলো আওয়ামী লীগ নেত্রী সাহারা খাতুনকে। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন ৭৭ বছর বয়সী এই নারী রাজনীতিক। অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে ২রা জুন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েক দফা আইসিইউতে চিকিৎসা দেওয়ার এক পর্যায়ে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের বামরুন গ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় সরকার প্রধান বলেন, বিশ্বস্ত ও পরীক্ষিত সহযোদ্ধা হারিয়েছেন তিনি। তার মৃত্যুতে শোক জানান তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরাও। আন্দোলন সংগ্রামে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একসাথে কাজ করেছি। বিভিন্ন সময় তিনি নেত্রীর সাথেও গ্রেপ্তার হয়েছেন এবং তিনি অত্যন্ত একজন ত্যাগী, নিষ্ঠাবান এবং সাহসী কর্মী নেত্রী ছিলেন। নানা সংকটে দলের জন্য কাজ করেছেন তিনি। 111-এর সময় যখন আওয়ামী লীগ সভাপতি কারাগারে ছিলেন, তখন তাকে আইনি সহায়তা দেন অ্যাডভোকেট সাহারা খাতুন ও তার সহকর্মীরা। সবশেষ নির্বাচনেও ঢাকা 18 আসনের সংসদ সদস্য ছিলেন। এ আসনে পরপর 3 বার নির্বাচিত হন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। বিশেষ এক ধরনের গগলস যা রাতের আঁধারেও পথ দেখায়। বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়েছে এমন এক বিশেষ প্রযুক্তি যাকে বলা হচ্ছে নাইট ভিশন গগলস। করোনাকালে এই গগলস ব্যবহার করে ঝুঁকিপূর্ণ করোনা রোগীদের ঢাকায় আনছে বাংলাদেশ বিমান বাহিনী। তরিকুল ইসলাম শরীফের রিপোর্ট। ঠিক সন্ধ্যা নামার আগে আকাশ থেকে পাখির চোখে পৃথিবী দেখা, ইট কাঠের নগর রাজধানী ছাড়িয়ে সবুজ অরণ্যের বাংলাদেশও দেখা হলো। এর কিছুক্ষণ পরেই চোখে পড়ল নদীর বুকে স্বপ্ন সংযোগ পদ্মা সেতু। ফিরে আসা হলো নতুন করে যাবার জন্য। এবারও ঠিক একই পথে যাত্রা, তবে রাতের আধারে। উঁচু থেকে অন্ধকারে খালি চোখে দেখা যাচ্ছিল না খুব একটা। বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত নাইট ভিশন গগলস ব্যবহার করতেই সবুজ আলোক ছায়া আধারের স্বল্প আলোকে 3000 গুণ বাড়িয়ে দিচ্ছিল এই গগলস। এই গগলসেই আবার দেখা পাওয়া গেল পদ্মার বুকে বাংলার স্বপ্ন।
বাংলাদেশ বিমান বাহিনীতে এই গগলস ব্যবহারের ফলে নিকষ কালো অন্ধকারে রানওয়ে ছাড়াই দুর্গম এলাকায় অবতরণ করতে পারছে হেলিকপ্টার। We are now ready for 24 hours, 365 days, like earlier, but এখন with more capability. আমরা ওয়ান অফ দ্য বেস্ট ট্রুপস ক্যারিয়ার কান্ট্রি ইন ইউএন। সো এই প্রযুক্তি যদি আমাদের ভিতরে না আসতো, এটা যদি আমরা পারদর্শিতা না হয়, আমরা কিন্তু ওখানেও পিছিয়ে আসবো। টাইম সেন্সিটিভ রোগী যারা থাকে, যে মেবি তার জন্য 15 মিনিটস, হাফ অ্যান আওয়ার, 1 আওয়ার কুড বি লাইফ সেভিং। দিনের আলোর জন্য যদি আমি ওয়েট করে দেখা যাচ্ছে হয়তো আল্লাহ না করে আমি পেলাম। করোনা সংকটে এই গগলস ব্যবহার করে ঝুঁকিপূর্ণ করোনা রোগীদের ঢাকা নিয়ে এসে মানবিক ইতিহাসের সূচনা করেছে বাংলাদেশ বিমান বাহিনী। নাইট ভিশন গগলসের ব্যবহার বৈমানিকদের আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুণ, অপারেশনাল সক্ষমতা আর নিরাপত্তাও বেড়েছে। আর তাই প্রশ্নাতীতভাবেই বলা যায় এই গগলসের ব্যবহার নতুন এক দিগন্তের উন্মোচন করল। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।